জাঙ্গু ঘর থেকে বেরিয়ে ইয়োনোর কাছে দাঁড়িয়ে বলো, ইয়োনো এদিকে এসো। লিসা আর ইয়োনো দুজনে হাঁ করে চেয়েছিল তের ঘরে দরজার দিকে। লিসা সবচেয়ে বেশি অবাক হলো, তার ভাই করছেটা কি? সব মাথার উপর দিয়ে যাচ্ছে তার। ইয়োনো এসব অবাকতা রেখে চেয়ারে বসে বলো, খেয়ে নেই ফাস্ট। ইয়োনো 2 মিনিটে কিছুটা নুডলস খেয়ে নেয়। সে পরিকল্পনা করছে এই কাজ করে সেই বাড়ি থেকে চলে যাবে। মনে মনে ভাব, কিরে বাবা, বেড়াতে এসে শুধু কাজ করতে হচ্ছে, এর যে নিজের বাড়ি গিয়ে শুয়ে ঘুম পারো সেটাই ভালো। এরপর পানি খেয়ে ঘরের দিকে যেতে নিলেই জাঙ্কুক ব্রুকুচকে বলে, কোথায় যাচ্ছ? ইয়োনো ইনোসেন্ট ফেস বানিয়ে বলো, চেঞ্জ করে আসি। লাগবে না। ইয়োনো নিজের দিকে তাকালো, ট্রাউজার পরে বাইরে যাবে, টি শার্টও কেমন যেন। অতঃপর জিজ্ঞেস করলো, আজও কি কাজ করতে হবে ভাই? বাগান ক্লিন করতে হবে। ইয়োনো চোখ বড় বড় করে বলো, কি লেবার হব আমি? জাঙ্কুক বিরক্ত হয়ে বলো, এসো, তোমাকে দেখিয়ে দিয়ে বের হব, আমার লেট হচ্ছে। লিসা তার ভাইয়ের দিকে চেয়ে আছে। হয়েছেটা কি তার ভাইয়ের? লিসা বুঝলো না। গতকাল নাকি সব প্যান্ট শার্ট এই ইয়োনো ভাইকে দিয়ে আয়রন করে এনেছে, আজ সোজা আবার বাগানের কাজ। ইয়োনোর পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। বড় ভাইয়ের মুখের উপর নাও করা যায় না। ইয়োনো একটু ভেবে বলো, আমার হাতে লেবার আছে জাঙ্কুক ভাই, কল করলে 2 মিনিটে চলে আসবে, তুমি নিশ্চিন্তে বাইরে যাও। জাঙ্কুক ইয়োনোর হাত টেনে বাইরে যেতে যেতে বলল, তোমার হাতে বাগান ক্লিন করাতে ইচ্ছে করছে, ওরা কাজে ফাঁকি দেয়, তুমি দিবে না। ইয়োনো মনে মনে সিদ্ধান্ত নিল, এই বাগানের কাজ শেষ করে সে আর এই বাড়িতেই ঢুকবে না, ওদিক দিয়ে সোজা তার বাড়িতেই চলে যাবে। এসব কি হচ্ছে তার সাথে? বেড়াতে এসে এসব কাজ করতে হচ্ছে তাকে। আমতা আমতা করে বলো, বলছি জাঙ্কুক ভাই, ওই রহমত চাচার তো কাজে ফাঁকি দেয় না, তাকে দিয়ে করালে হয় না এগুলা? জাঙ্কুক ইয়োনোর দিকে তাকে গম্ভীর গলায় বলো, তোমার হাতের ছোঁয়া আমার বাগানে থাকুক, আমি সেটাই চাইছি ভাই। ইয়োনো এত অদ্ভুতভাবে তাকালো জাঙ্কুকের দিকে, সে দৃষ্টির মানে এই দুনিয়ার কেউ হয়তো বুঝবে না। দৃষ্টি ঘুরিয়ে নিজের হাত উঠিয়ে একবার দেখলো তার হাতে কি কোনোভাবে হীরা অথবা সোনা লেগে আছে। এই জাঙ্কুক তাকে দিয়ে কেন কাজ করাতে চাইছে? জাঙ্কুক উল্টো ঘুরে তার গাড়ির দিকে যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলল, ভুলেও কাজে ফাঁকি দিয়ে বাড়ির ভেতর যাওয়ার ট্রাই করো না ইয়োনো, সব খবর থাকবে আমার কাছে। আমার কথার এদিক ওদিক হলে পানিশমেন্ট পাবে। নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকলেও কোনো রেহাই পাবে না। ইয়োনো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সে এই কাজ করে এভাবে ফকির কামলা যাই লাগুক তাকে, সে বেশি সোজা তার বাড়ি চলে যাবে। আর এখানে না, এখানে থাকলে জাঙ্কুক তাকে 1000টা কাজ করাবে। জাঙ্কুক ভাইয়ের কিছু হয়েছে, যার শিকার সে হচ্ছে। আগে তো কখনোই জাঙ্কুক ভাই তার সাথে এমন করেনি। যাই হোক, ইয়োনো বিড়বিড় করলো, কাজ শেষে আর এক মুহূর্ত এখানে নয়, আমার বাড়ি যেভাবেই থাকুক না কেন সেখানেই কাজবিহীন শুধু আরামে ঘুমিয়ে থাকা ভালো, তবুও এখানে থাকা মোটেও ভালো না। লিসা হাতে একটা ছোট্ট চিরকুট নিয়ে থম মেরে বসে আছে, বারবার ঢোক গিলছে। সে জানে এটা কে পাঠিয়েছে। মনে মনে ভাবলো, এই লোকটা হঠাৎ করে কোথায় থেকে উদয় হলো। চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। কলেজ থেকে ফেরার সময় তার সমান বা তার চেয়ে কিছুটা বড় একটা মেয়ে তার হাতে একটা বক্স ধরিয়ে দেয়। লিসা তার রুমে এসে বক্স খুলে ভেতরে অনেকগুলো বিভিন্ন রকমের চকলেট পায়, সাথে একটা চিরকুট যেখানে লেখা, ইউ আর মাই লিটল কুইন, আই অ্যাম ব্যাক। তে ঘরে এসে লিসাকে থম মেরে বসে থাকতে দেখে লিসার সামনে এসে দাঁড়ালো। লিসার সামনে অনেকগুলো চকলেট দেখে তে ব্রুকুচকে তাকালো আর বলল, আপু এগুলো তোমাকে কে দিয়েছে? লিসা হাতে চিরকুট তের দিকে এগিয়ে দিলেই তে দেখে বলল, আয় হ্যাঁ আপু, এটা তো তোমার প্রেমিক পুরুষ মনে হচ্ছে। লিসা বিরক্ত হয়ে বলল, প্রেমিক পুরুষ না কচু। তে অবাক হয়ে বলল, কি বলছো কি? আচ্ছা তোমার প্রেমিকের নাম কি? লিসা ভীষণ বিরক্ত হয়ে গেল আর বলল, ওফো, এই লোক আমার প্রেমিক না, এই লোকটা হচ্ছে চরম বেয়াদব একজন। তে মুখে হাত দিয়ে বলল, বকাটে ছেলে তোমাকে ডিস্টার্ব করছে, তো তুমি তোমার ভাইয়াকে বিচার দিচ্ছ না কেন? লিসা তের দিকে তাকিয়ে বলল, তুমি যাবে ভাইয়ের কাছে বিচার দিতে? তে আমতা আমতা করে বলল, তোমার ভাই এখন আমাকে থাপ্পড় মারে না, কিন্তু কেমন একটা অদ্ভুত আচরণ করে, বুঝলে, যাব না আমি। লিসা হেসে বলল, বিচার দিয়ে লাভ নেই রে বোন, এই বকাটে উন্নত মানের। বুঝলাম না আপু। এই বকাটে ভাইয়ার ফ্রেন্ড। তে বিছানার উপর পা তুলে বসে ভাবুক ভঙ্গিতে বলল, এইবার বুঝলাম, আসলে তোমার ভাইয়া বকাটেদের সাথে ঘুরে ঘুরে এমন খবিশ হয়েছে। দাঁড়াও, আমি তোমার বাবাকে বিচার দিচ্ছি। লিসা তখন তের হাত ধরে বলল, আরে বাবা পাগলি মেয়ে, সে আমার হবু জামাই। তে চোখ বড় বড় করে বলল, তোমার হবু জামাই মানে তার সাথে তোমার বিয়ে হবে? লিসা তখন চকলেটে একটা কামড় বসিয়ে দিয়ে বলল, হ্যাঁ তুমি যা ভাবছো তাই, কিন্তু জানো
ওই বখাটে লোকটা না একদমই ভাইয়ার মতো গম্ভীর গম্ভীর ভাইকে মানা যায়, কিন্তু বরকে তো গম্ভীর হিসেবে মানা যায় না। তে হেসে বলল, এসব গম্ভীর মানুষদের মন কিন্তু ভালো হয়। লিসা ভ্রুকুচকে বলল, তুমি কিভাবে জানলে? তে তখন ভ্রু নাচিয়ে লিসাকে বলল, কেন, তোমার ভাইয়ার মন কি ভালো না? লিসা তখন বলল, ভাইয়া তো খারাপ না তে, শুধু তোমার সাথে কেন এমন করে বুঝি না। তে মাথা নিচু করে মলিন মুখে বলল, আসলে আমি ওনার দিক থেকে ভেবেছি আপু, বিয়ে জিনিসটা জোর করে হয় না, ওনার পছন্দের মানুষ থাকতেই পারে। সেখানে তার বাবা ওনাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, তাও আমার সাথে। আসলে কাউকে মন থেকে মেনে নিতে না পারলে কখনো বিয়ে করা উচিত না, আর এভাবে জোর করে কোনো বাবা মায়ের বিয়ে দেওয়াও উচিত না। তোমার বাবা কাজটা মোটেও ঠিক করেনি। তের কথা শুনে লিসা অবাক হয়ে তাকায় তের দিকে। তে দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, আমায় তো জোর করে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, তার সেই রাগ থেকে ধূপধাপ দুই একটা থাপ্পড় খাওয়াই যায় আপু। লিসার চোখ ভিজে গিয়েছে তের কথা শুনে, মৃদু স্বরে বলল, তুমি নিজ ইচ্ছায় বিয়ে করেছিলে তে ভাইয়াকে? তে হাঁটুতে মাথা ঠেকিয়ে বলে, হ্যাঁ আপু, আসলে আমার বাড়িতে জায়গা নেই আমার জন্য, কিন্তু তোমার ভাইয়ার চুল বড় তো, তাই আমার কাজিনরা বলেছিল আমার বর নাকি বুড়ো, আমার নাকি বুড়ো ছেলের সাথে বিয়ে হয়েছে। কিন্তু এখানে এসে দেখলাম তোমার ভাইয়া তো বুড়ো নয়। আমি ভেবেছিলাম 50 থেকে 60 বছরের কারোর সাথে আমার বিয়ে হয়েছে, সেই কারণে আমার বান্ধবীরা আমার জামাইকে বুড়া বলছে। সেই জায়গায় ভিলেন সুন্দর বর পেয়ে ভীষণ অবাক হয়েছি, সাথে ভীষণ ভালোও লেগেছে তোমার ভাইয়াকে। লিসা নিজের গালে হাত দিয়ে মন খারাপ করে বলল, আসলে তে ভাইয়ার রাগটা একটু বেশি, তুমি কিছু মনে করো না, ভাইয়া এমনিতে খুবই ভালো, শুধু তোমার ক্ষেত্রেই কেমন যেন বুঝতে পারছি না। তে মন খারাপ করে বলল, আমি তো বললামই আপু, ওনার জায়গা থেকে উনি অনেকটা ঠিকই আছেন। বাবা আর তুমি আমায় কত ভালোবাসো, এই বাসায় এসে তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি, বুঝলে? লিসা চুপ করে রইল। তে নিজেকে স্বাভাবিক করে মৃদু হেসে বলল, আপু, চকলেটগুলো কি খেতে পারি? লিসা হাসলো তের কথায়, মনে মনে ভাবলো, মেয়েটা বয়সের দিক থেকে বাচ্চা হলে কি হবে, কথার দিক থেকে বড়দেরকেও ছাড়িয়ে যায়। তে ফিজিক্স বই নিয়ে বসে আছে, তার মাথা কেমন যেন ভারী লাগছে, আর 20 দিন পর পরীক্ষা, কিন্তু পড়া তো সব গুলে খেয়েছে। অন্য সাবজেক্টগুলোর অবস্থা এত করুণ নয় যতটা ফিজিক্সের অবস্থা। বই নিয়ে লিসার ঘরে গেল। লিসা ফোন স্ক্রল করছিল, থেকে বই হাতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তে? তে মন মরা হয়ে লিসার পাশে বসে বই এগিয়ে দিয়ে বলল, আপু, আমাকে কয়েকটা অধ্যায় বুঝিয়ে দিবা? আমি পড়েছিলাম, এখন কেমন যেন গুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে সব ভুলে গেছি। লিসা তের বই নিয়ে উল্টে পাল্টে দেখলো, এরপর মাথা তুলে বলল, আমি বোঝাতে পারবো, কিন্তু তুমি হয়তো কিছুই বুঝবে না। আবার একটু ভেবে বলল, ভাইয়া পারবে। আয়ু আপুকে তো ভাইয়াই পড়িয়েছিল। তে ব্রুকুচকে বলল, উনি তো ভার্সিটির ইংলিশ টিচার। হ্যাঁ, কিন্তু তোমাকে ফিজিক্স বোঝাতে পারবে, নো প্রবলেম, যাও ভাইয়ার কাছে। তে দ্রুত বলে উঠল, না না আপু, দরকার নেই, তোমার ভাইয়ার থাপ্পড় খাওয়ার চেয়ে ফেল করা অনেক ভালো। লিসা অসহায় মুখ করে বলল, তে ভাইয়া কিছুই বলবে না, উল্টো তুমি একটা অধ্যায় বুঝতে চাইলে ভাইয়া একটা জায়গায় 2টা অধ্যায় খুব সুন্দর করে বুঝিয়ে দেবে। তে বিছানা থেকে নেমে বলো, তুমি তোমার ভাইয়াকে চিনতেই পারোনি আপু, ধরো আমি ওনার সামনে পড়তে বসেছি, এখন উনি কিভাবে শুরু করবে আমি দেখাচ্ছি তোমায়। কথাটা বলেই তে কোমরে হাত দিয়ে বলতে লাগলো, আমাকে পড়াবে আর বারবার বলবে স্টুপিড, ইডিয়েট, কিচ্ছু বোঝো না, এগুলো বলবে, আমি ওনার কাছে পড়বো না। লিসা হঠাৎ করে তের পেছনে তাকালো আর চোখ বড় বড় করে থেমে থেমে বলল, ভাইয়া। তে বাম হাতে কোমরে হাত রেখে ডান হাতে কপালে একটা আলতো থাপ্পড় দিয়ে বলল, আরে আপু, তোমার ভাইয়ার কথাই তো বলছি, তোমার ভাইয়াই তো কথা কথা স্টুপিড, বেয়াদব এগুলো বলতে থাকে। লিসা তখন তেকে থামিয়ে বলল, আরে বাবা, তোমার পেছনে ভাইয়া দাঁড়িয়ে আছে। লিসার কথা শুনে তের মুখ শুকিয়ে গেল, মুহূর্তে মুখটা অসহায় হয়ে যায় তার। ধীরে ধীরে ঘাড় বাঁকিয়ে তাকালেই দেখলো তার থেকে 2 হাত দূরত্বে জাংকুক দাঁড়িয়ে আছে। তে ঢোক দিল ভয়, জাংকুকের দিকে ঘুরে দাঁড়িয়ে আমতা করে বলল, আপনি এখানে কেন আসলেন? জাংকুক তীক্ষ্ণ চোখে চেয়ে রইল তের দিকে, গম্ভীর গলায় বলল, তোমাকে থাপড়াতে। সাথে সাথে তে 2 গালে হাত চলে গেল। কাঁদো কাঁদো মুখ করে বলল, না, আমি এসব আপনাকে বলিনি, আপনার ঝমজ ভাইকে বলেছি, বিশ্বাস করুন। জাংকুক বিরক্ত হলো, লিসার দিকে তাকিয়ে বলল, জিহবের কল রিসিভ করবি?
লিসা মাথা নিচু করে থাকলো, কিছুই বলল না। জাঙ্কুক ধমক দিয়ে বলল, কথা কানে যায় না? লিসা মাথা নিচু করে মুখ বাঁকায়, উপর থেকে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, এই মেয়ে আমার ঘরে আসো। তে কাঁদো কাঁদো মুখ করে বলে, কেন আসবো? জাঙ্কুক রেগে বলো, থাপ্পড় দিব তাই? ইডিয়েট। কথাটা বলে গটগট পায়ে লিসা ঘর থেকে বেরিয়ে গেল। লিসা তের দিকে বয়ে গিয়ে দিয়ে বলো, যাও তে, ভাইয়ার ঘরে যাও, বুঝিয়ে দিবে তোমাকে। তে মাথা দুদিকে নাড়িয়ে বলো, না আপু, শুনলে না? তোমার ভাইয়া আমাকে মারবে, তাই তো যেতে বলছে। লিসা বই নিয়ে বিছানা থেকে নেমে বলল, আরে বোকা, তোমাকে বুঝিয়ে দিবে এই জন্য যেতে বলছে, মারলে এখনই মারতো। তে তখন বলল, তুমি আমার পাশে বসে থাকবে তো আপু? জাঙ্কুকের ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছে তে। লিসাকে দরজা খুলতেও দিচ্ছে না, নিজেও খুলছে না। তে তখনকার বলা কথাগুলো শুরু থেকে ভাবছে, সে শিওর আজ থাপ্পড় পড়বে তার গালে। লিসা হাই তুলছে বারবার। রাত বাজে 11টা। এদিকে তে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। লিসা ঘুমে পড়ে যাবে মনে হচ্ছে। তের পাশে বসার সুযোগ তার হবে না, এখন যে তাকে ঘুমাতেই হবে। উপায় না পেয়ে জাঙ্কুকে ঘরের দরজা বাঁ হাতে ধাক্কা দিয়ে ডান হাতে তেকে ঘরের ভিতরে ঠেলে দিল লিসা। তে বুঝতেই পারেনি লিসা এমন করবে। মিটিমিটি আলোয় ঘেরা ঘরে তে হুমড়ি খেয়ে পড়েছে, কিন্তু মেঝেতে নয়, জাঙ্কুকের উপর। তের পা ছুঁড়ে কাটতে ইচ্ছে করছে। লিসাও এখন তাকে আর সঙ্গ দেয় না, বাঘের মুখে ধাক্কা মেরে চলে গেল। জাঙ্কুক গম্ভীর গলায় শক্ত কণ্ঠে বলল, সারা রাত এভাবেই থাকার ইচ্ছে নিয়ে এসেছো? তে দ্রুত জাঙ্কুকের থেকে দূরে সরে যায়। জাঙ্কুকের পরনে শার্ট নেই। তে এদিক ওদিক তাকিয়ে বলে, এই যে মিস্টার, আপনার কি কোনো জামা কাপড় নেই? জাঙ্কুক কফির মগে চুমুক দেয়, কিছুই বলে না। তের মনে হলো সে ফেল করবে। একবার ফেল করলে কিছুই হবে না, তাও এই গন্ডারের কাছে সে পড়বে না। উল্টো ঘুরে যেতে নিলেই জাঙ্কুক তার আগে এগিয়ে গিয়ে তার ঘরের দরজা বন্ধ করে দেয়। তে থতমত খেয়ে তাকায় আর জাঙ্কুককে বলে, এই আপনি ঘরের দরজা বন্ধ করছেন কেন? জাঙ্কুক ঘরের বড় লাইট জ্বালিয়ে সোফায় বসে সামনের টেবিলে কফির মগ রেখে বলে, কাছে এসো। তে এগিয়ে গেল। সোফার ছোট টুলে বসে জাঙ্কুকের দিকে বই এগিয়ে দিয়ে কোমরে ডান হাত দিয়ে বলল, আপনি শার্ট পরুন, নয়তো আমি আপনার কাছে পরবো না। জাঙ্কুক তের কথার পাত্তা দিল না, বই উল্টে পাল্টে দেখে রেখে বলল, জীবনে বই খুলেছিলে? তে আমতা আমতা করে বলল, হ্যাঁ আমি পড়েছি, শুধু দাগাইনি। আসলে বই দাগাতে না আমার ভীষণ কষ্ট হয়। মানুষগুলো এত কষ্ট করে বইগুলো ছাপিয়েছে, আর আমি তাদের কষ্ট না বুঝি তাদের বইগুলো এভাবে করে দাগিয়ে দিব, খুবই খারাপ লাগে। জাঙ্কুক বিরক্ত হয়ে তের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধমকে স্বরে বলল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব স্টুপিড। এক্সাম 2 সপ্তাহ পর, আর তুমি ফাইজলামো করছো এখনো? জাঙ্কুকের ধমকেতে কেঁপে ওঠে। এদিক ওদিক তাকিয়ে কিছু একটা ভেবে বলে, কখনো শুনেছেন কোনো টিচার তার স্টুডেন্টকে খালি গায়ে পড়ায়? আপনিও তো পড়ানোর নাম করে খালি গায়ে বসে আমার দাঁত ফেলে দিতেছে ফাজলামো করছেন। জাঙ্কুক রাগে হাতের বই ছুঁড়ে মারল। তে ভয় পেয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। জাঙ্কুক চোখ বুজে কয়েকবার শ্বাস নিল, বা হাতে ঘাড় ডলে খানিকক্ষণ চুপ করে রইল। এরপর চোখ খুলে শক্ত কণ্ঠে বলল, এ মেয়ে এখানে বসো। তে ঢোক গিলে আবারও আগের জায়গায় বসলো। মুখে হাত দিয়ে বসে আছে, কথা বলা যাবে না, কিন্তু সে মুখ খুললে যে ব্রেক থাকে না। জাঙ্কুক একটা জেল পেন নেয়, সাথে একটা খাতা মেলে তেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মৌলিক ব্যাপারগুলো থেকে বোঝাতে শুরু করলো। তে ভীষণ মনোযোগী হয়ে শুনছে, বোঝার ফাঁকে ফাঁকে জাঙ্কুকের দিকে তাকাচ্ছে। জাঙ্কুক ভীষণ সিরিয়াসভাবে বোঝাচ্ছে তেকে। তে আড়ালে একটু হাসে, জাঙ্কুকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, বুড়ো জামাই থেকে ভিলেন জামাই, মূর্খ থেকে চরম লেভেলের ব্রিলিয়ান্ট জামাই বের হয়ে আসলো আমার। আয় হায়, আমার কপাল তো খুলে গেল রে। সেই সময় জাঙ্কুক তের দিকে ব্রু কুচকে তাকালো। তেকে একা একা বিড়বিড় করতে দেখে রেগে বম হয়ে যায়, আর ভাবে এই ইডিয়েটকে সে বোঝাচ্ছে, আর এই ইডিয়েট একা একাই কথা বলছে। ধমক দিয়ে জাঙ্কুক বলল, কি হয়েছে কি, পাগলের মতো বিড়বিড় করছো কেন? তে থতমত খেয়ে বুকে থুতু দিয়ে বলল, কিছু না কিছু না। জাঙ্কুক আড়াআড়িভাবে দুহাত গুজে গম্ভীর গলায় বলল, বোঝাও তো, আমি এতক্ষণ তোমাকে কি কি বুঝিয়েছি, আমাকে বোঝাও তুমি। তে অসহায় মুখ করে খাতার দিকে তাকালো। একটুর জন্য মনোযোগ দেয়নি, তাতেই লোকটা ধরে নিল। বাকি 2 ঘন্টা যে মনোযোগ দিল সেটার কিছু হবে না। জাঙ্কুক রেগে বলল, কিছু বলেছে আমি? তে খাতার দিকে তাকালো। খুবই কঠিন চ্যাপ্টার এটা, কিভাবে বোঝাবে বুঝতেই পারছে না। যে জায়গায় এসে মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, সেই জায়গা থেকে জাঙ্কুক তাকে পড়া বোঝাতে বলছে। তে এরপর জাঙ্কুকে উল্টাপাল্টা কথা বলা শুরু করলো।
জাঙ্কুক রাগে চিৎকার করে বলল, স্টুপিড মেয়ে, মুখটা বন্ধ রাখো। কি মনে করো কি তুমি নিজেকে? কথাটা বলে টেবিলের উপর একটা ঘুষি মারলো। তে কেঁপে উঠলো ভয়, দ্রুত বসা থেকে দাঁড়িয়ে গেল। জাঙ্কুক রাগে মাথার চুল টেনে ধরলো, আর নিতে পারছে না সেই বাচালকে। তে বুঝেছে তার মুখের ব্রেক ভেঙে অনেক কিছু বলে ফেলেছে, আর এখানে থাকা যাবে না। পা টিপে টিপে যেই না দরজার কাছে যাবে, কিন্তু দরজা তো সে খুলতেই পারছে না। জাঙ্কুক বসা থেকে দাঁড়িয়ে তের পেছনে গিয়ে দাঁড়ায়। তে বুঝতে পেরে দরজার সাথে লেগে যায়। জাঙ্কুক ঝটকা মেরে তেকে তার দিকে ঘোরায়। তের চোখে পানি জমে গিয়েছে। জাঙ্কুকের রাগ দেখেই তে এত ভয় পাচ্ছে, না জানি এখন তাকে কি করবে। তে জাঙ্কুকের লাল চোখ দেখে আবারও চোখ সরিয়ে নেয়। জাঙ্কুক কিছুই বলে না, তের হাত ধরে টেনে এনে জোর করে সোফায় বসায়। এরপর তের গা ঘেঁষে সেও বসলো। টেবিলের উপর থেকে স্কচ টেপ নিয়ে খুবই শান্তভাবে তের মুখে লাগিয়ে দিল। তে বাধা দিতে চায়। জাঙ্কুক তের দুহাত পেছনে নিয়ে তার বাঁ হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। তে ঘাড় বাঁকিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ডান হাতে খাতা এগিয়ে আনে, জেল পেন তুলে নিয়ে শান্ত স্বরে বলে, সব কমপ্লিট করে তবেই ঘরের বাইরে পা রাখবে, দ্যাটস ফাইনাল। তে অবাক হয়ে চেয়ে থাকে। জাঙ্কুকের বাঁ পাশে বসায় মাথা তুললে জাঙ্কুকের মুখের বাঁ পাশটায় তার চোখে পড়ে। জাঙ্কুক ঘাড় বাঁকিয়ে তের দিকে তাকিয়ে রেখে বলে, পড়াগুলো কি সব আমার মুখে লেখা আছে? পড়াগুলো বইতে আছে, আমার দিকে না তাকিয়ে বইয়ের দিকে তাকাও। তে চোখ সরিয়ে নেয়। তার চোখে জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে তের মুখ থেকে স্কচ টেপ খুলে দেয়, তবে হাত ছাড়ে না। তেও আর কথা বলে না, দৃষ্টি খাতার দিকেই রাখে। জাঙ্কুক চুপচাপ থেকে পড়া বোঝানো শুরু করে।